আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, যেটাকে আমরা ইন শর্ট IHD হিসেবে অ্যাব্রিভিয়েট করব। ইসকেমিয়া শব্দের অর্থ হচ্ছে ব্লাড ফ্লো অক্লুশনের জন্য, পার্টিকুলারলি আর্টেরিয়াল ফ্লো অক্লুশনের জন্য যদি কোনো মাসেল বা টিস্যুতে নেক্রোসিস ডেভেলপ করে, কারণ তাদের হচ্ছে অক্সিজেনের নিউট্রিশন সেখানে ডেলিভার হইতেছে না, সো সেই জায়গাটা ডেড হয়ে যাবে। তো হার্টের ক্ষেত্রেও যদি এরকম হয়, হার্টের তো সাপ্লাইং ভেসেল হচ্ছে করোনারি আর্টারি। করোনারি আর্টারিতে যদি কোনো কারণে অক্লুশন ডেভেলপ করে, তখন হচ্ছে হার্ট মাসেলগুলি ডেড হয়ে যাবে, এবং সেই জন্য যে ডিজিজগুলি অকার করবে সেটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। এখন এই করোনারি আর্টারির অক্লুশনের জন্য অন্যতম প্রধান কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, মানে হচ্ছে ফ্যাট ডিপোজিশন যদি হয় এইগুলোতে, ব্লাড ভেসেলগুলোতে, সেটা আলটিমেটলি এরকম করে অক্লুশন করে ফেলতে পারে ভেসেলটাকে। সো এটা হচ্ছে মেজর কজ অফ অল টাইপস অফ ইসকেমিক হার্ট ডিজিজ, যদিও এটা সিঙ্গল বা সোল কজ না, আদার কজেস থাকতে পারে, বাট ইটস দ্য মোস্ট কমন। সো আমরা আসলে ইসকেমিক হার্ট ডিজিজের আলোচনাটাকে তিনটা ভাগে ভাগ করব। এই ফার্স্ট লেকচার যেটা আমরা আজকে করবো ইনশাল্লাহ, অ্যাথেরোস্ক্লেরোসিস, এটার মেকানিজম এবং এটার সঙ্গে করোনারি আর্টেরিয়াল ডিজিজগুলির কি অ্যাসোসিয়েশন, এটা মেইনলি আলোচনা করার চেষ্টা করব। বিভিন্ন রিস্ক ফ্যাক্টরস রিলেটেড টু অ্যাথেরোস্ক্লেরোসিস আলোচনা করার চেষ্টা করব, এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য যে ইসকেমিক হার্ট ডিজিজটা ডেভেলপ করছে, এটা অন্য টাইপ অফ চেস্ট পেইন থেকে কীভাবে ডিফারেন্ট, এটা একটু বলার চেষ্টা করবো। অ্যান্ড ফাইনালি আমরা ওভারঅল সব ইসকেমিক হার্ট ডিজিজের ম্যানেজমেন্ট স্কিম নিয়ে একটু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইট উইল বি রিলেটিভলি শর্ট, তো লেটস স্টার্ট ইনশাল্লাহ। ফার্স্টলি হচ্ছে যেটা বলতেছিলাম, অ্যাথেরোস্ক্লেরোসিস আমাদের সিঙ্গল মোস্ট কমন কজ অফ অল ইসকেমিক হার্ট ডিজিজেস। সেইটার প্যাথোজেনেসিসটা কীভাবে হয়, তো এইটা আসলে 6টা ক্যাটাগরি আছে, যেটা আমরা একটু পরেই দেখবো, বাট ওভারঅল আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। ফার্স্টলি হচ্ছে এইটা যদি আমাদের করোনারি আর্টারির হয়, ভেসেল হয়, তো ভেসেলের এই হচ্ছে এন্ডোথেলিয়াম। এখন প্রথম আমাদের যে জিনিসটা মাথায় ঢোকাতে হবে সেটা হচ্ছে যে এই অ্যাথেরোস্ক্লেরোসিসটা ডেভেলপ করবে হচ্ছে যাদের সেরাম লিপিড লেভেলটা অনেক হাই। তো এখন আমি হচ্ছে একটু পাথওয়েটায় যাই। তো যেসব এরিয়ায় মানে ইনক্রিজড আর্টেরিয়াল শিয়ারিং স্ট্রেস, মানে হচ্ছে যেখানে হচ্ছে আঘাতপ্রাপ্ত হওয়ার চান্স বেশি, যেরকম হচ্ছে বাইফার্কেশন অফ আর্টারি, এই জায়গায় হচ্ছে ব্লাড ফ্লো হয়ে একটা ধাক্কা খাওয়ার চান্স বেশি। সো এইসব জায়গায় হচ্ছে এই সেরাম লিপিড যেগুলো আর কি ফ্লোট করে বেড়াইতেছে ব্লাডে, তাদের ডিপোজিশন হওয়ার চান্সেস বেশি। স্বাভাবিকভাবেই যেখানে একটু বাঁক আছে সেখানেই তো ধাক্কা খাওয়ার চান্স বেশি, এবং ধাক্কা খেয়ে গেলে হচ্ছে আটকে যাওয়ার চান্স বেশি। সো বাই দ্যাট অ্যানালজি আমরা বুঝতেই পারতেছি। এখন যেসব জায়গায় এরকম ধরলাম, এই জায়গাটা হচ্ছে এরকম ডিপোজিটেড হইতেছে লিপিড, এইভাবে দেখে লিপিড ইয়েলো কালার দিয়ে, তো এখানে লিপিড ডিপোজিটেড হইতেছে, এই এরিয়াটায় হচ্ছে ডাব্লিউবিসিরা চলে আসবে, এবং ডাব্লিউবিসিরা এই এরিয়াতে এসে এইখানের এন্ডোথেলিয়ামে ট্রান্সমাইগ্রেশন হবে, মানে ওরা হচ্ছে এই ইসের মধ্যে ল্যামিনা প্রক্রিয়া চলে আসবে, এবং ওরা হচ্ছে এই যে লিপিডগুলোকে ওরা খেতে থাকবে। এই লিপিডগুলো আপটেক করতে করতে পার্টিকুলারলি ডাব্লিউবিসির মধ্যে ম্যাক্রোফেজরা এরকম একটা লিপিড ল্যাডেন ম্যাক্রোফেজ ফর্ম করবে, এরকম লিপিড ল্যাডেন ম্যাক্রোফেজ, যেটাকে আমরা বলবো ফোম সেল। এই ফোম সেল হচ্ছে একদম স্টেজ 1, মানে এই হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস ফর্মিংয়ের শুরু। এরপরে হচ্ছে আস্তে আস্তে লিপিড ল্যাডেন ম্যাক্রোফেজ বা ফোম সেলরা সাইটোকাইন এবং গ্রোথ ফ্যাক্টর রিলিজ করবে, যেগুলি হচ্ছে অন্য অন্য ম্যাক্রোফেজ দিয়ে অ্যাক্টিভেট করবে। ইনফ্যাক্ট এই যে কি বলে, নর্মাল ম্যাক্রোফেজরা যে এখানে আসছিল এন্ডোথেলিয়াল মাইগ্রেশনের সময়ও তারা হচ্ছে সাইটোকাইন রিলিজ করে, বাট এই ফোম সেলগুলি আর কি অ্যাক্টিভেটেড হয়ে বেশি বেশি গ্রোথ ফ্যাক্টর এবং সাইটোকাইন রিলিজ করে ফার্দার ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন বাড়ায় দেয়। তো অনেকগুলো অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ এখন আছে। এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজরা কী করবে, তারা হচ্ছে স্মুথ মাসেল সেলদের ডাকবে, স্মুথ মাসেল সেলদের এই সাইটোকাইন দিয়ে মাইগ্রেট করতে আর কি ইনস্টিগেট করবে। স্মুথ মাসেল সেলরা তারপর হচ্ছে এই সাইট অফ লেশনে চলে আসবে। তারপর স্মুথ মাসেল সেলরা এই সাইটোকাইনের প্রভাবে ফার্দার তাদের ফিনোটাইপ চেঞ্জ করবে। তারা নর্মালি হচ্ছে ফাইব্রোব্লাস্টিক টাইপ থাকে, মানে হচ্ছে তারা ফাইবার্স রিলিজ করে এই টাইপের থাকে, বাট তারা হচ্ছে তাদের ফিনোটাইপ চেঞ্জ করে কন্ট্রাক্টাইল টাইপের হয়ে যায়, মানে হচ্ছে তারা মাসেলের মতো বেশি হয়ে যায়। তো কন্ট্রাক্টাইল এরকম স্মুথ মাসেলগুলি এই অ্যাথেরোস্ক্লেরোটিক যে এরিয়াটা, এটাকে কভার করে থাকে। তারপরে হচ্ছে তারা একটা ফাইব্রো অ্যাথেরোমা ফর্ম করে। এতক্ষণ হচ্ছে জাস্ট ওমা মানে তো সোয়েলিং, আর অ্যাথেরো মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি ফ্যাট। সো অ্যাথেরোমা এতদিন যেটা ছিল জাস্ট একটা এরকম লিপিড লেডেন ম্যাক্রোফেজ হওয়ার কারণে এই এন্ডোথেলিয়াল লাইনিংটা এরকম একটু উঁচু হয়েছিল, জাস্ট বেসিক্যালি ভিতরে লিপিড ছিল আর উপরে একটা কভারিং ছিল। এখন হচ্ছে স্মুথ মাসেল সেলরা এসে তার উপরে আরেকটা কভারিং লেয়ার তৈরি করলো, সো এখানে একটা ফাইব্রো অ্যাথেরোমা ক্রিয়েট হলো। এখন এই জিনিসটায় যখন ফার্দার সাইটোকাইন রিলিজ হয়ে একসময় এই যে ফাইব্রাস ক্যাপটা এটা ডিগ্রেড করে ফেলে, এই ডিগ্রেডেশনের কারণে এই ভিতর থেকে এগুলা মানে এন্ডোথেলিয়াল জিনিসপত্র চলে আসে।
আমাদের হচ্ছে লুমেনের মধ্যে চলে আসে। এখন লুমেনে চলে আসার কারণে হচ্ছে প্লেটলেট অ্যাক্টিভেশন হয়, কারণ হচ্ছে আমরা জানি যে সাবএন্ডোথেলিয়াল কোলাজেন হচ্ছে একটা প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। এখানে প্লেটলেট অ্যাগ্রিগেট হবে, এখানে কোয়াগুলেশন ক্যাসকেড অন হবে। সো এই জায়গাটা পুরো জিনিসটা অক্লুশন হয়ে যাওয়ার একটা চান্স থেকে যাইতেছে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের পাথওয়ে অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। তো আমরা হচ্ছে এখন টেক্সটটা একটু দেখি। আমাদের প্রথমে কী ছিল, ফোকাল ডিপোজিশন অফ লিপিড ইন ভেসেল ওয়াল হয়েছিল, যেখানে হচ্ছে আর্টেরিয়াল শিয়ার স্ট্রেসটা অল্টার্ড ছিল। সেখানে হচ্ছে ডাব্লিউবিসি এবং ম্যাক্রোফেজের ট্রান্সএন্ডোথেলিয়াল মাইগ্রেশন হলো। সেই ম্যাক্রোফেজরা এসে হচ্ছে অক্সিডাইজড এলডিএল, মানে হচ্ছে আমাদের যে সেরাম লিপিডগুলো ছিল ওগুলো আপটেক করে ফোম সেল ফর্ম করলো। দেন হচ্ছে ফোম সেলরা বিভিন্ন সাইটোকাইন রিলিজ করলো। হচ্ছে এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ যেগুলো আর কি আসছিলো, এখানে অল্টার্ড স্টেট দেখে তারা অ্যাক্টিভেশন হয়ে আবার ফার্দার এরকম সাইটোকাইন রিলিজ করছিল। আবার ফোম সেলও ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট করতে পারে। তো এই সাইটোকাইন এবং গ্রোথ ফ্যাক্টররা হচ্ছে স্মুথ মাসেল সেলদের মাইগ্রেশনটাকে ফ্যাসিলিটেট করে সাইট অফ ডিপোজিশনে। সেখানে স্মুথ মাসেল সেলরা তাদের ফিনোটাইপ চেঞ্জ করে ফাইব্রোব্লাস্টিক হয়। ফাইব্রোব্লাস্টিক থেকে তারা হচ্ছে কন্ট্রাক্টাইল ফর্মে চলে যায়। দেন হচ্ছে ফাইব্রাস ক্যাপটা ডিগ্রেড হয়ে যায় বাই সাইটোকাইন। দেন হচ্ছে প্ল্যাক রাপচার হয়ে যায়। প্ল্যাকটা র্যাপচার হওয়ার কারণে হচ্ছে সেখান থেকে এই ফ্যাটগুলো বের হয়ে আসে অ্যান্ড এখানে কোয়াগুলেশন ক্যাসকেটটা অন হয়ে যায় সাবএন্ডোথেলিয়াল ম্যাটেরিয়ালসের জন্য। আলটিমেটলি এখন অবস্ট্রাকশন হয়। তো এই হচ্ছে টেক্সটে আর কি পুরো জিনিসটা। আমরা একবার একটু স্টেজটা দেখে ফেলি। এখানে মোটামুটি সিম্পল। ফার্স্টলি হচ্ছে হিস্টোলজিক্যালি আমাদের এই ফোম সেল যেটা ফর্ম হয় সেটা হচ্ছে টাইপ 1 বা ইনিশিয়াল লেশন। তো এইটা প্রোগ্রেসিভলি আর কি লিপিড অ্যাকুমুলেশনের মাধ্যমে একটা ফ্যাটি স্ট্রিক ফর্ম করে। মানে প্রথমে হচ্ছে এখানে একটা ফোম সেল ফর্ম হলো, কীভাবে দেখে, আচ্ছা এটা ধরলাম একটা ইন্টিমালি, এখানে একটা ফোম সেল ফর্ম হল। বাট এটা যখন ওভার টাইম এরকম করে অনেকগুলো ফোম সেল ফর্ম হতে থাকবে, এরকম একটা লাইনের মতো হয়ে যায়, এটাকে বলে ফ্যাটি স্ট্রিক। তো ফ্যাটি স্ট্রিক হচ্ছে টাইপ 2। টাইপ 3 হচ্ছে ইন্টারমিডিয়েট, যেটা হচ্ছে লাইনটা একটু থিক এন্ড হয়ে যায়, একটা স্মল এক্সট্রাসেলুলার লিপিড পুল ফর্ম করে। তারপর হচ্ছে আস্তে আস্তে ফুলে একটা অ্যাথেরোমা ফর্ম করে, এটা হচ্ছে টাইপ 4। মানে হচ্ছে আমি যদি বলি এই তো ফ্যাটি স্ট্রিক ছিল, ফ্যাটি স্ট্রিকটা এরকম হয়ে গেল, এরকম একটা থিক এন্ড হয়ে গেল। দেন একটা পর্যায়ে তারা হচ্ছে এই জায়গাটাকে উঁচু করে ফেললো অ্যাথেরোমা ফর্ম করে, এটা হচ্ছে আমাদের স্টেজ 4 গেল। এরপরে হচ্ছে স্টেজ 5, যেটা ফাইব্রো অ্যাথেরোমা আগে বলছিলাম। এইখানে এই পুরাটা টাইম এই যে এই চারটা স্টেপ এখানে কিন্তু শুধু ফ্যাটি জিনিসপত্র নিয়ে আলাপ হইতেছিল। এই প্রথম আমাদের ফাইব্রাস একটা ক্যাপের কথা আসতেছে। তো এইটা আমরা বলতে পারি চেঞ্জ ইন গ্রোথ মেকানিজম। টাইপ 1 to 4 হচ্ছিল লিপিড অ্যাকুমুলেশনের মাধ্যমে গ্রোথ, এখন হচ্ছে আমাদের স্মুথ মাসেল এবং কোলাজেন ইনক্রিজ দিয়ে গ্রোথ হইতেছে। সো এখন হচ্ছে আমাদের একটা ফাইব্রোঅ্যাথেরোমা ফর্ম হলো। তো আমি এটা এভাবে ডিজিগনেট করি, ফাইব্রোঅ্যাথেরোমা ফর্ম হলো। এখন হচ্ছে ফাইনালি এই টাইপ 6 যেটা, সেটা হচ্ছে প্ল্যাক রাপচারের মাধ্যমে। সো টাইপ 6 হচ্ছে সারফেস ডিফেক্ট, হেমাটোমা, হেমোরেজ, থ্রম্বাস এগুলির মাধ্যমে একটা কমপ্লিকেটেড লেশন ফর্ম হলো। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সময়টা পুরাটা অবস্ট্রাক্টেড হয়ে যেতে পারে। সো থ্রম্বাস এবং হেমাটোমার মাধ্যমে এই স্টেজ 6টা গ্রোথ করতে পারে। এখানে হচ্ছে প্রোগ্রেশনের স্টেপটা দেখাইছে যে স্টেজ 1 to 4 নর্মালি আর কি হয় লিনিয়ারভাবে। এখন 4 to 5 হতে পারে বা 4 to ডাইরেক্টলি 6 হতে পারে। যদি ম্যাসিভ অ্যামাউন্ট অফ ফ্যাট অ্যাকুমুলেশন হয় তখন হচ্ছে ফাইব্রাস ডিপোজিশন ছাড়াই ডাইরেক্টলি প্ল্যাক রাপচার হতে পারে। আবার 5 to 6 হতে পারে, আবার 6টা হিল হয়ে 5-এ চলে আসতে পারে। এরকম একটা সিকোয়েন্স ইন প্রোগ্রেশন দেখাইছে। আর গ্রোথ মেকানিজম একটু আগে আমরা বলে ফেলছি। এখন অনসেটটা হচ্ছে টাইপ 1 and 2 যেটা, সেটা হচ্ছে ফার্স্ট ডিকেড, মানে হচ্ছে 10 বছর এই টাইমটার মধ্যে, ফার্স্ট 10 ইয়ার্সের মধ্যে হইতেছে। আর 30s থেকে হচ্ছে আমাদের স্টেজ 3 and 4, 1 2 3 4 হচ্ছে 30s, এবং 40s-এ হচ্ছে আমাদের 5 and 6। সো সিভিয়ার ক্লিনিক্যালি ওভার যে সিমটমগুলো, এটা ইউজুয়ালি লেট 3rd স্টেজ বা আর্লি 4th স্টেজ থেকে দেখা যায়। এবং এখানে সেটাই লেখা যে ক্লিনিক্যাল কোরিলেশন হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজটা ক্লিনিক্যালি ইনার্ট থাকে, কারণ ফ্যাটি স্ট্রিক বা হচ্ছে জাস্ট একটা সিম্পল অ্যাথেরোমা ফর্মেশন খুব একটা গ্যাঞ্জাম করে না। ক্লিনিক্যালি সাইলেন্ট বা ওভার্ট যেটা, মানে ক্লিনিক্যাল সাইলেন্টটা এতদিন ছিলই, যখন হচ্ছে লেট স্টেজগুলো যায় তখন ক্লিনিক্যাল সাইলেন্টও থাকতে পারে বা ক্লিনিক্যাল সিমটমসও দেখা দিতে পারে। এটা হচ্ছে লেট 3rd স্টেজ আর হচ্ছে লেট 4th স্টেজ বা হচ্ছে 5th or 6th স্টেজ। 6th স্টেজ হলে তো অবশ্যই সিমটম দেখা দেবে। সো এটা হচ্ছে লেট স্টেজগুলোর জন্য ওভার্ট হবে। ইভেন সেক্ষেত্রে সাইলেন্ট থাকতে পারে, বাট ওভার্ট হইলে এই স্টেজ হয়। এই আর কি আমাদের ইন ব্রিফ কথাবার্তা। এরপরে হচ্ছে আমরা কী কী টাইপের আর কি করোনারি আর্টেরিয়াল ডিজিজ পেতে পারি। আমরা হেডলাইনগুলো যদি ফার্স্টলি বলি, আমরা স্টেবল অ্যানজাইনা পেতে পারি, আনস্টেবল অ্যানজাইনা পেতে পারি, টাইপ 1 MI, টাইপ 2 MI, হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে, অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। এখন হচ্ছে প্রত্যেকটা কী জিনিস এটা একটু বলার ট্রাই করি।
স্টেবল অ্যানজাইনা হচ্ছে এই যে অ্যাথেরোমেটাস স্টেনোসিসটা এটা ফিক্স থাকতেছে, আমরা বলতে পারি এটা হচ্ছে স্টেজ 4 or 5 পর্যন্ত, 4 or 5 পর্যন্ত হচ্ছে স্টেবল অ্যানজাইনা থাকে। আমরা যদি গাজি আজমলের কথা চিন্তা করি বা ইভেন যদি রবিনসের কথাও চিন্তা করি, এটা হচ্ছে একটা পার্টিকুলার লেভেল অফ অক্লুশন পর্যন্ত স্টেবল থাকে, অ্যারাউন্ড 70% অবস্ট্রাকশন পর্যন্ত স্টেবলই থাকে, এটাকে একটা ক্রিটিক্যাল পয়েন্ট বলতে পারি আমরা। আনস্টেবল হচ্ছে যখন ডাইনামিক কমপ্লিট অবস্ট্রাকশন বা প্লাইক র্যাপচার অথবা হচ্ছে ইরোশন উইথ থ্রম্বোসিস হয়, মানে হচ্ছে সোজা কথা বললে মানে অবস্ট্রাকশনটা হয় কমপ্লিট হইতেছে বা হচ্ছে এখানে যে প্ল্যাকটা ফর্ম হয়েছিল এটা রাপচার হয়ে প্লেটলেট অ্যাগ্রিগেট করে এরকম ইটা লুমেনটা ছোটো করে ফেলছে হঠাৎ করে, অথবা হচ্ছে এখানে একটা থ্রোম্বাই ফর্ম করে সেই থ্রোম্বাসটা হচ্ছে প্ল্যাকের উপর আর কি জমাট বাঁধছে আর কি, সোজা কথা সেম জিনিসই। তো এটা হচ্ছে আনস্টেবল হয়ে যাইতেছে কারণ পুরো জায়গাটাই এখন অক্লুডেড এবং এখানে ব্লাড ফ্লো হচ্ছে না। এরপর আসি আমরা টাইপ 1 এমআই, এটা হচ্ছে ক্লাসিক যে এমআইটা, এটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস রিলেটেড এমআই, মানে এই যে আনস্টেবল অ্যানজাইনা হয়েছিল, আনস্টেবল অ্যানজাইনা হয়ে এই জিনিসটা ব্লক হয়ে গেছিলো, এখন ব্লাড ফ্লো হইতেছে না, কমপ্লিট অবস্ট্রাকশন অফ ব্লাড ফ্লো, এই এরিয়াটা হচ্ছে সাপ্লাই দিতেছে না ব্লাড। সো এই এরিয়াটা মানে এই আর্টারিটা যে এরিয়াটাকে ড্রেন করবে সেই এরিয়াটা ব্লাড পাইতেছে না, সেটা নেক্রোসিস হয়ে যাবে। সো দিস ইজ টাইপ 1 এমআই, অর্থাৎ অ্যাকিউট অক্লুশন অফ করোনারি আর্টারির জন্য যে এমআইটা ডেভেলপ করতেছে। আর টাইপ 2 এমআই হচ্ছে কোনো স্ট্রাকচারাল নেই, সমস্যা নেই, এখানে হচ্ছে একটা ফিক্সড অ্যাথেরোমা আছে কিন্তু অক্সিজেন ডিম্যান্ড সাপ্লাইয়ের একটা ইমব্যালেন্স হয়েছে, মানে হচ্ছে যেটুকু অক্সিজেন সাপ্লাই দেওয়ার কথা, ধরলাম এখানে একটা অ্যাথেরোমা আছে, এখানে অক্সিজেন যাইতেছে মানে ব্লাড যাইতেছে বাট কম যাইতেছে, বাট কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে তার হচ্ছে অক্সিজেন ডিম্যান্ড বেড়ে গেছে, লাইক হচ্ছে এটা খুব কমনলি কোভিডে দেখা গেছিলো, কোভিডে হচ্ছে অক্সিজেন ডিম্যান্ডটা বেড়ে গেছিলো, হচ্ছে আমরা যদি নর্মালি চিন্তা করি প্রেগনেন্সির সময় অক্সিজেন ডিম্যান্ড বেড়ে যায়। সো এইসব সময় হচ্ছে নর্মাল সাপ্লাইতে কাজ হয় না, আর এখানে তো অ্যাথেরোমার জন্য আরোই কম সাপ্লাই। সো এই ক্ষেত্রে হচ্ছে টাইপ 2 এমআই ডেভেলপ করতে পারে, কারণ এখানে হার্ট বেশি কাজ করতেছে, হার্টের বেশি প্রয়োজন ব্লাড। সো এখানে সেটা লেখা আছে ফিক্সড অ্যাথেরোমা প্লাস ইনক্রিজ মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিম্যান্ড, এটা হচ্ছে টাইপ 2 এমআইয়ের জন্য দেয়। এরপর হচ্ছে হার্ট ফেলিয়ার, এক্ষেত্রে হচ্ছে করোনারি আর্টারি পারফিউশন কম, এখন কম পারফিউশন হলে হচ্ছে নেক্রোসিস হইতেছে ওই এরিয়াটায়, নেক্রোসিস হওয়ার কারণে সেই এরিয়া সেই সেগমেন্ট অফ মায়োকার্ডিয়াম পাম্প করতে পারতেছে না। সো ডিক্রিজ মায়োকার্ডিয়াল ব্লাড সাপ্লাই ডিউ টু রিডিউসড পারফিউশনের জন্য ডিক্রিজড ওয়ার্কিং ক্যাপাসিটি অফ দ্য হার্ট ডেভেলপ করতেছে, এটাই হচ্ছে হার্ট ফেলিয়ার, যেটা আমরা হার্ট ফেলিয়ারে ইনডেপথ আলোচনা করে ফেলছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, অ্যারিথমিয়া, এখানে যদি আমি খুব সিম্পলি বলি কোনো প্যাচগোছে না, যে ধরলাম হচ্ছে এমআইয়ের জন্য একটা পর্যায়ে অ্যাট্রিয়া ইনভলভ হয়েছে, এখন অ্যাট্রিয়া ইনভলভ হলে সেই অ্যাট্রিয়ামটা প্রপারলি কন্ট্রাক্ট করতে পারতেছে না, সো এসএ নোড ইনভলভ হতে পারে বা ইভেন অ্যাট্রিয়া ইনভলভ হলেও হচ্ছে প্রপারলি অ্যাট্রিয়াটা এই কন্ট্রাক্ট করতে পারতেছে না। সো এখানে যে কন্ডাকশন সিস্টেমের সিগন্যালটা ওটা ঠিকমতো পাস হইতেছে না, সো অল্টার্ড কন্ডাকশন হইতেছে ডিউ টু ইস্কিমিয়া অর ইনফার্কশন, তখন হচ্ছে অ্যারিথমিয়া ডেভেলপ করতেই পারে। তো এই হচ্ছে বিভিন্ন টাইপের আর কি সিনারিও যেটা অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য ডেভেলপ করতে পারে। নেক্সট আমরা আসি হচ্ছে কী কী রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টরটা আমরা দুইটা ভাগে ভাগ করে রিটার্ন লিখলে বেস্ট হয়, যেরকম হচ্ছে যে নন মডিফায়েবল, যেটা হচ্ছে আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না, আরেকটা হচ্ছে মডিফায়েবল। এখন নন মডিফায়েবল বা কনস্টিটিউশনাল যেগুলো, সেগুলো আগে বলতেছি। এর মধ্যে প্রথম পাঁচটা এখানে যে দেওয়া, এইজ, সেক্স, জেনেটিক্স, হিমোস্ট্যাটিক ফ্যাক্টরস, পার্সোনালিটি। আর মডিফায়েবলের মধ্যে আছে হচ্ছে সোশ্যাল ডিপ্রাইভেশন, আর আমি মেইনগুলো আগে যদি বলি, ডায়েটের সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে ওবেসিটি এবং ডায়াবেটিস মেলিটাস। এই ওবেসিটির সঙ্গে আবার ফার্দার অ্যাসোসিয়েটেড হচ্ছে হাইপারটেনশন, আর ওবেসিটির ডায়েট ছাড়া আরেকটা কজ হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির চেঞ্জ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তারপরে হচ্ছে দুইটা বাজে অভ্যাস একসাথে মাথায় রাখতে পারে, একটা হচ্ছে স্মোকিং আর একটা হচ্ছে অ্যালকোহল। তারপর তো সোশ্যাল ডিপ্রাইভেশন বলছিলাম আমি। আর আরেকটা জিনিস হচ্ছে হাইপার কোলেস্ট্রোলেমিয়া, এটা হইতে পারে ডায়েটের জন্য, আবার ফ্যামিলিয়ালও হইতে পারে, এটা আসলে মডিফায়েবল নন মডিফায়েবলের জাংশনে পড়ছে। সো এটাও একটা ফ্যাক্টর টু কিপ ইন মাইন্ড। এখন প্রত্যেকটা আমি একটু ডিটেলসে বলার ট্রাই করি, দু একটা লাইন একটু ডিটেলসে বলার ট্রাই করি। এইজ হচ্ছে 50 বা 40সই বলি, 40s থেকে আর কি মানে রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যায়। এবং হচ্ছে সেক্সের কথা যদি বলি, এটা প্রি মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে দেখা যায় যে রিস্কটা রিলেটিভলি কম, অর্থাৎ হচ্ছে মেলদের রিস্ক বেশি। এই জন্য প্রথমে এস্ট্রোজেনকে দায়ী করা হয়েছিল, যে এস্ট্রোজেন হয়তো বা ফিমেলদের বেশি বলে আর কি দেখা গেছে তাদের লেস ইনসিডেন্স, বাট আসলে পরে দেখা গেছে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে এস্ট্রোজেন দিয়ে মানে খুব একটা লাভ পাওয়া যায় না কার্ডিওভাস্কুলার রিস্কের ক্ষেত্রে, বরং উল্টা আরও হার্মফুল এফেক্টস দেখা গেছে। তো এই গেল সেক্স। জেনেটিক্স যেটা বলতেছিলাম, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 50 ইয়ার্সের কমেই
ডিজিজ দেখা যায়, আবার ফিমেলদের ক্ষেত্রে 55 ইয়ার্সের কমে ডিজিজটা ডেভেলপ করতেছে। এছাড়া হচ্ছে মোনোজাইগোটিক টুইন্স যাদের, তাদের 8 টাইমস মোর রিস্ক, মানে একজন টুইনের থাকলে আরেকজনের 8 টাইমস রিস্ক অফ ডেভেলপিং করোনারি আর্টারি ডিজিজ, এবং ডাইজাইগোটিকের ক্ষেত্রে হচ্ছে 4 টাইমস রিস্ক। এই মোটামুটি আমাদের জেনেটিক্স। হিমোস্ট্যাটিক ফ্যাক্টরসের মধ্যে হচ্ছে যাদের প্লেটলেট অ্যাক্টিভেশনের টেন্ডেন্সি বেশি, সে কনজেনিটালি প্লেটলেট অ্যাক্টিভেশন, বা হচ্ছে যাদের ফাইব্রিনোজেন, সেরাম ফাইব্রিনোজেনের লেভেলটা বেশি, তাদের হচ্ছে বেশি আর কি থ্রোম্বাস ফর্মেশনের টেন্ডেন্সি বেশি। আবার যাদের হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম আছে, তাদের হচ্ছে রিকারেন্ট থ্রোম্বোসিসের চান্সেস বেশি, রিকারেন্ট থ্রোম্বোসিস। তো এইগুলো সামথিংস টু কিপ ইন মাইন্ড। পার্সোনালিটি হচ্ছে যাদের টাইপ এ পার্সোনালিটি, তাদের হচ্ছে রিস্ক বেশি, মানে যারা কম্পিটিটিভ, বেশি বেশি স্ট্রেস নেয়, তাদের জন্য আর কি ক্ষতিকর। সোশ্যাল ডিপ্রাইভেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ডিপ্রেশন, এটা ইনডাইরেক্টলি হচ্ছে স্মোকিং, দেন হচ্ছে অ্যালকোহল বা ড্রাগস, এগুলিকে আর কি ইনফ্লুয়েন্স করে। সো এগুলি একটা নেগেটিভ ফ্যাক্টর। হাইপার কোলেস্ট্রোলেমিয়া, ফ্যামিলিয়াল হোক নন ফ্যামিলিয়াল হোক, ইনক্রিজড এলডিএল লেভেল এবং ইনক্রিজ টোটাল কোলেস্ট্রল, এগুলির জন্য হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের টেন্ডেন্সিটা বেড়ে যায়। ওকে, এরপরে হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। এটা পার্টিকুলারলি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় যে বেশি রিস্ক, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স যদি ডেভেলপ হয় তাহলে আরও ফার্দার বেশি রিস্ক দেখা যায়। এবং সাউথ ইস্ট এশিয়া আজকাল এই টাইপ 2 ডায়াবেটিস একটা রিকারিং কজ, একটা রাইজিং কজ অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। স্মোকিং খুবই একটা মানে ইম্পর্ট্যান্ট কজ, বিশেষ করে হচ্ছে ইয়াঙ্গার পেশেন্টদের ক্ষেত্রে হচ্ছে যদি স্মোকিং হিস্ট্রি থাকে তাহলে হচ্ছে তাদের অ্যাথেরোস্ক্লেরোসিসের দিকে আর কি তারা আরও কুইকলি চলে যায় নর্মালের চাইতে। হাইপারটেনশন, এখানে দেখা যায় সিস্টোলিক বিপি, ডায়াস্টোলিক বিপি, পালস প্রেশার, প্রত্যেকটা রাইজের সঙ্গেই হচ্ছে হাইপারটেনশন রিলেটেড। এবং অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন হচ্ছে প্রোটেক্টিভ এগেনস্ট করোনারি আর্টারি ডিজিজ, এটা পাওয়া গেছে। ওবেসিটি, বিশেষ করে হচ্ছে সেন্ট্রাল এবং ট্রাঙ্কাল ওবেসিটি, যে দুইটা, এগুলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে, এবং এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড তো হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলো আছেই। সো সেন্ট্রাল অ্যান্ড ট্রাঙ্কাল ওবেসিটি আমি এখানে বলে দিলাম। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা হচ্ছে অ্যারাউন্ড 20 to 30 মিনিটস, 20 মিনিটস মনে হয় বইতে লেখা, 20 মিনিটস টুয়াইস অর থ্রাইস এ উইক যদি কেউ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, লাইক ব্রিস্ক ওয়াকিং, সুইমিং, সাইক্লিং, এই 20 মিনিটসও যদি তাই 2-3 দিন করে, তাইলে হচ্ছে তারা অনেক বেশি প্রোটেক্টেড থাকে কম্পেয়ার টু যারা করে না। এবং যারা হচ্ছে মানে সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, তাদের হচ্ছে রাফলি 2 টাইমস ইনক্রিজড রিস্ক। এবং এটা শুধু মানে ইসের জন্য না, অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য না, এটা ইভেন স্ট্রোকের জন্য আর কি একটা মেজর কজ আর কি। অ্যালকোহল, এটা হচ্ছে হার্মফুল। ডায়েট হচ্ছে পার্টিকুলারলি যদি লো ফ্রুটস বা ভেজিটেবল ডায়েট, তারপর হচ্ছে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যদি কম থাকে, ফ্রুটস, ভেজ, এগুলো যদি কম থাকে, তাহলে হচ্ছে ইনক্রিজড রিস্ক। এখন ইন্টারেস্টিংলি মনে করা হয় যে আমাদের যে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনগুলো ACE, এই থেরাপি দিলে হয়তো বা যে অক্সিডাইজড এলডিএল, আমরা দেখছিলাম যে অক্সিডাইজড এলডিএলটা মেনলি এই ফোম সেল ফর্মে হেল্প করে। সো অ্যান্টিঅক্সিডেন্ট দিলে থিওরিটিক্যালি আর কি এটা প্রোটেক্টিভ হওয়ার কথা, বাট এখন পর্যন্ত দেখা গেছে যে ফিশ অয়েল বা হচ্ছে বিভিন্ন টাইপের যে ভিটামিনগুলো আছে, CE, ফোলেট, এগুলো হচ্ছে প্রোটেক্টিভ হওয়ার কথা হলেও আসলে প্র্যাকটিক্যালি এগুলো প্রোটেক্টিভ না, দেখা যাচ্ছে এগুলো উল্টা আরও হার্মফুল। সো এগুলো আমাদের অ্যাভয়েড করাই সমীচীন এই মুহূর্তে। ওকে, সো এই হচ্ছে আমাদের রিস্ক ফ্যাক্টর গেল। এরপর হচ্ছে আমি একটা সেগমেন্ট রাখছি কার্ডিয়াক পেইনের উপর। কার্ডিয়াক পেইন বলতে ইসকেমিক কার্ডিয়াক পেইন, এটা ক্লাসিক্যালি আমাদের হার্ট রিলেটেড যে প্যাথোলজি সেগুলোতে পাওয়া যায়, সেটা কীভাবে আমরা অন্য অন্য চেস্ট পেইন যেগুলো নন কার্ডিয়াক কজে আছে সেটার সঙ্গে ডিফারেন্সিয়েট করবো। সো ফার্স্টলি হচ্ছে আমরা এগুলি দেখি হেডলাইনগুলো। ফার্স্টলি হচ্ছে সাইট বা লোকেশন, তারপর হচ্ছে এটা রেডিয়েশন হচ্ছে কোথায়, এটার প্রিসিপিটেটিং ফ্যাক্টর কী কী, রিলিভিং ফ্যাক্টর কী কী, এটার সঙ্গে ব্রেথলেসনেস অ্যাসোসিয়েটেড কি না, এই 5টা জিনিস আমাদের মাস্ট জানতে হবে। সো লোকেশন ইসকেমিক কার্ডিয়াক পেনের ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রাল এবং ডিফিউজ, ছড়ানো থাকবে, মানে এইটা হচ্ছে রেট্রোস্টার্নাম যদি হয় এই এরিয়াটায় আর কি একটু ছড়ানো অবস্থায় থাকতেছে। অন দি আদার হ্যান্ড নন কার্ডিয়াক পেইন হচ্ছে একটা সাইডে লোকালাইজ থাকবে। সো এখানে সেটাই লেখা, সেন্ট্রাল ডিফিউজ পেইন ইন ইসকেমিক কার্ডিয়াক চেস্ট পেইন, আর হচ্ছে নন কার্ডিয়াক চেস্ট পেইন হচ্ছে পেরিফেরাল এবং লোকালাইজড। রেডিয়েশন হচ্ছে ইসকেমিক কার্ডিয়াক পেইনে থাকবে সোজা কথা, আর নন কার্ডিয়াক পেইনে থাকবে না। রেডিয়েশন কোথায় থাকবে কার্ডিয়াক পেইনের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের লেফট সাইডের জ, নেক, মানে এখানে আমরা যদি ছবি আঁকি, এই হচ্ছে পেইন, মানে এই হচ্ছে হার্ট, এখান থেকে হচ্ছে আমাদের নেকে যাবে, নেক থেকে জয়ে যাবে, জয় থেকে আবার শোল্ডারে যেতে পারে, আর্মে যেতে পারে, ইভেন সামটাইমস ব্যাকেও চলে যেতে পারে। সো জ, নেক, শোল্ডার, আর্ম এবং সেলডাম ব্যাক।
আচ্ছা, প্রিসিপিটেটিং ফ্যাক্টর আমরা যদি এখানে একটু চিন্তা করি, হচ্ছে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়া একটা ভেসেল। এখন এখানে ব্লাড ফ্লো কমে যাইতেছে, তো বুঝতে কোনো সমস্যা নেই। এখন নর্মাল যে রেস্টিং পজিশন, সেখানে হচ্ছে ব্লাড ফ্লো মানে ব্লাড ডিম্যান্ডটা কম, অক্সিজেন ডিম্যান্ডটা কম। সো অ্যাট রেস্ট অনেক সময় এখানে চেস্ট পেনে ব্যথাটা ওঠে না। বাট যখন আমাদের বেশি দরকার, অনেক বেশি ব্লাড দরকার, যেরকম এক্সারসাইজিং পজিশন বা হচ্ছে কোনো স্ট্রেসফুল সিচুয়েশন, সেই ক্ষেত্রে হচ্ছে বেশি ব্লাড আমাদের হার্টে পাম্প করা লাগে। এবং যেহেতু এখানে ব্লক আছে, চেষ্টা করেও বেশি ব্লাড পাম্প করে কুলানো যায় না। সো ইনক্রিজ ডিম্যান্ডের সঙ্গে কোপ আপ করতে না পারার কারণে এক্সারশন বা ইমোশনাল স্টেটে হচ্ছে এই চেস্ট পেইনটা ডেভেলপ করতে পারে। তো এক্সারশনাল প্রিসিপিটেশন অফ চেস্ট পেইন। বাট এই যে নন কার্ডিয়াক চেস্ট পেইন, এটা হচ্ছে কমপ্লিটলি নন এক্সারশনাল। এটা হচ্ছে পোস্চারের সঙ্গে চেঞ্জ হতে পারে, প্যালপেশন থাকতে পারে অ্যাসোসিয়েটেড, রেসপিরেশনের সঙ্গে চেস্ট পেন বাড়তে পারে, এসব আর কি ফ্যাক্টর থাকে। রিলিভিং ফ্যাক্টর হচ্ছে নাইট্রেটস দিয়ে বা রেটস দিয়ে রিলিভড হয় ইন কেস অফ চেস্ট পেন, বাট রেস্ট দিয়ে রিলিভড হয় না ইন কেস অফ নন কার্ডিয়াক চেস্ট পেন। বাট নাইট্রেটের প্রতি ভেরিয়েবল রেসপন্স থাকে, সো এটা খুব একটা রিলায়েবল না। বাট রেস্ট দিয়ে অবশ্যই নন কার্ডিয়াক চেস্ট পেন রিলিভড হবে না। ব্রেথলেসনেস স্বাভাবিকভাবেই অ্যাসোসিয়েটেড থাকবে, কারণ এখানে অক্সিজেনটা কমে যাইতেছে। সো আমাদের বডি মনে করবে যে যেহেতু অক্সিজেন সাপ্লাই কম, সেহেতু হয়তো বা আমাদের অক্সিজেন নিতে সমস্যা হইতেছে। সো এটা কম্পেনসেট করার জন্য বেশি শ্বাস নিবে। সো অ্যাসোসিয়েটেড উইথ ব্রেথলেসনেস। আর ইন কেস অফ নন কার্ডিয়াক চেস্ট পেন এরকম ব্যাপার নাই। সো এখানে ব্রেথলেসনেসের সঙ্গে কোনো অ্যাসোসিয়েশন নাই। এখানে জিআই, রেসপিরেটরি, লোকোমোটর, সাইকোলজিক্যাল ডিফেক্ট কি অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এই হচ্ছে আমাদের কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক চেস্ট পেইনের মেইন ডিফারেন্স। তো আমি আসলে মনে করি এই জায়গাটা আসলে একটু শর্টে হলেও যাবতীয় টাইপের যে চেস্ট পেইনের কজগুলি আলোচনা করে ফেলা, বিকজ ইটস রিলেটিভলি হাই হেল্প ফর ভাইভা অ্যান্ড রিটেন। তো সেগুলি আমি এখন একটু বলি। কার্ডিয়াক হোক নন কার্ডিয়াক হোক, চেস্ট পেইন দুইটা টাইপ হতে পারে, লেশনের সাইটের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে সেন্ট্রাল, আরেকটা হচ্ছে পেরিফেরাল। এখন সেন্ট্রাল চেস্ট পেইনটা কেন হয়? তো নাম্বার ওয়ান, খুবই ইজি, কার্ডিয়াক বিভিন্ন কজে কার্ডিয়াক চেস্ট পেইন। এখন কার্ডিয়াকটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেন্ট্রাল কার্ডিয়াক চেস্ট পেইন, মানে হচ্ছে আমাদের জাস্ট হার্ট রিলেটেড যেগুলো আছে। আরেকটা হচ্ছে এওরটিক চেস্ট পেইন। এখন এওরটিক কজে আমাদের যেরকম এওরটিক অ্যানিউরিজম হতে পারে, তারপর এওরটিক ডিসেকশন হতে পারে, এগুলি হচ্ছে এওরটিক কজ। হার্ট কজের মধ্যে আমরা একদম প্রথমে ইসকেমিক হার্ট ডিজিজ, এর মধ্যে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, মায়োকার্ডিয়াল ইনফার্কশন এগুলো আছে। তারপর হচ্ছে যদি কোনো ইনফ্ল্যামেশন হয় হার্টের, এন্ডোকার্ডিয়াম না, মায়োকার্ডিয়াম এবং পেরিকার্ডিয়ামে যদি ইনফ্ল্যামেশন হয়, সো পেরিকার্ডাইটিস এবং মায়োকার্ডাইটিস, এগুলি হচ্ছে কজ। এছাড়া হচ্ছে যদি ভালভ প্রোল্যাপস হয়, সেক্ষেত্রে হতে পারে মাইট্রাল ভালভ প্রোল্যাপসে সেন্ট্রাল চেস্ট পেইন ডেভেলপ করতে পারে। এটা নাইস টু কিপ ইন মাইন্ড, কারণ এটা রিলেটিভলি মাথায় নাও আসতে পারে আর কি হঠাৎ করে। এরপরে হচ্ছে হার্টের বাইরে কী আছে। তো এই যদি আমাদের হার্ট হয়, এই হচ্ছে আমাদের রাইট হার্টে চিন্তা করলাম যে ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা থেকে ড্রেনেজ আসতেছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আবার লাংসে পাঠাবে, সো পালমোনারি আর্টারি, এখানে হচ্ছে আবার লাংসে ড্রেন। কোনো কারণে যদি ডিপ ভেইন একটা থ্রোম্বোসিস এম্বোলাইজড হয়, এরকম ইনফিরিয়র ভেনা কাভা থেকে রাইট হার্টে আসলো, রাইট হার্টে এসে এরকম রিলেটিভলি স্মল লুমেনের পালমোনারি আর্টারি দিয়ে যাওয়ার সময় তারা হচ্ছে পালমোনারি আর্টারিটা ব্লক করে দিতে পারে। সো ওভারঅল হার্টের কিন্তু অ্যাকশনটা স্টপ হয়ে যেতেছে। সো এখানে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে একটা রাইট হার্ট ফেলিয়ার হইতেছে। রাইট হার্ট ফেলিয়ারের জন্য ওভারঅল হার্টের ফাংশনটা কিন্তু হল্ট হয়ে যেতেছে। এখন এই হল্টেড হার্ট ফাংশনের জন্য আমাদের একটা চেস্ট পেইন ডেভেলপ করতে পারে। সো পালমোনারি এম্বোলিজম একটা লাং কজে, একটা ইউনিক আর কি কজ, যে লাং কজে সেন্ট্রাল চেস্ট পেইন হতে পারে কিনা এটা জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে পালমোনারি এম্বোলিজমের জন্য ডেভেলপ হতে পারে। এছাড়া হচ্ছে আমরা যদি হার্টের আশেপাশে কি স্ট্রাকচারসে চিন্তা করি, হার্ট হচ্ছে মিডিয়াস্টিনালের মধ্যে থাকে। সো যে কোনো মিডিয়াস্টিনাল ম্যালিগনেন্সি যদি কম্প্রেস করে আমাদের এই সেন্ট্রাল চেস্ট সোম্যাটিক নার্ভগুলোকে চেস্ট ওয়ালে, সো সেখানে হচ্ছে একটা সেন্ট্রাল কার্ডিয়াক পেইন থাকতে পারে। সো মিডিয়াস্টিনামের কথা চিন্তা করি, মিডিয়াস্টিনাল ম্যালিগনেন্সিগুলো হচ্ছে কজ। এখন আমাদের একটা ইম্পর্টেন্ট কজ যেটা আমরা বাদ দিছি, সেটা হচ্ছে যে হার্টের পিছনে একটা স্ট্রাকচার যায় একদম ঠিক পিছনে, সেটা হচ্ছে ইসোফেগাস। এখন ইসোফেজিয়াল কিছু কজেস আছে, সেটা আমি একটু আলাদা করে বলি। ইসোফেজিয়াল কজের মধ্যে আছে আমাদের ইসোফেজাইটিস, একদম খুব সিম্পলি যদি বলি, ইসোফেজিয়াল ইনফ্ল্যামেশন হলে ওখানে পেইন হবে, কারণ প্রোস্টাগ্ল্যান্ডিন, E2, তারপর হচ্ছে ব্র্যাডিকাইনিন, এসব আর কি রিলিজড হবে, এগুলো পেইন করবে। তারপর হচ্ছে ম্যালোরি ওয়াইস সিনড্রোম, যেটা হচ্ছে ইসোফেজিয়াল টিয়ারের জন্য ওখানে হেমাটেমেসিস হবে, প্লাস হচ্ছে ওখানে প্রচুর পেইন হবে। তারপর হচ্ছে আরেকটা ইজি উদাহরণ হচ্ছে ইসোফেজিয়াল স্প্যাজম, যদি হয় কোনো কারণে একটু পর ইসোফেগাসকে চাপ দিতেছে, এবং ইসোফেগাস যেহেতু লিনিয়ারভাবে হার্টের পিছন দিয়ে যেতেছে, মনে হবে যেন হার্টেরই ব্যথা। তারপর আরেকটা কজ হতে পারে বোর হ্যাভ সিনড্রোম, এটা রিলেটিভলি ইন্টারেস্টিং। ইসোফেজিয়াল পারফোরেশনের জন্য যদি এরকম একটা বাতাস যদি চলে আসে ইসের মধ্যে,
সাবকিউটেনিয়াসলি, সেটা হচ্ছে বোরহ্যাভ সিনড্রোম হিসাবে আর কি নামকরণ করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের সেন্ট্রাল কার্ডিয়াক পেইন। এটা আমি একটু মুছে দিই কারণ পেরিফেরালের জায়গা নেই এখানে অ্যাকচুয়ালি। এখন হচ্ছে পেরিফেরাল চেস্ট পেইন আর কি কেন হতে পারে। সো পেরিফেরাল চেস্ট পেইনের বিভিন্ন কজ আছে, সেগুলো একটাও না কার্ডিওভাস্কুলার কজে না। তো নাম্বার 1 হচ্ছে লাং কজ। যাবতীয় সব লাংয়ের সমস্যার জন্য পেরিফেরাল চেস্ট পেইন হতে পারে, লাইক প্লুরাল ইফিউশন। তারপর হইতেছে নিউমোথোরাক্স। অ্যাকচুয়ালি প্লুরাল ইফিউশনটা না বলাই ভালো, প্লুরাল ইফিউশনে চেস্ট পেইন থাকে। নিউমোথোরাক্স এটা হচ্ছে সিভিয়ার এবং অ্যাকিউট কজের একটা অন্যতম কারণ চেস্ট পেইনের। তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ইনফেকশনের মধ্যে কমনলি আমরা দুইটা জিনিস বলবো, একটা হচ্ছে নিউমোনিয়া আর একটা হচ্ছে টিবি। এই ইনফেকশনের জন্য চেস্ট পেইন থাকতে পারে। তারপর হচ্ছে পালমোনারি ইনফার্কশন, লাংয়ের ইস্কেমিয়া হয়েছে সেজন্য হতে পারে। তারপর আমাদের আর কি হতে পারে, লাংয়ের ম্যানিগনেসি, সিএ লাং, এর জন্য চেস্ট পেইন থাকতে পারে। তারপর বিভিন্ন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার অফ লাং, এর জন্য হতে পারে, এটা একদম লাস্ট। তো লাং ছাড়া আমাদের আর কি পেরিফেরিতে থাকতে পারে, আমাদের মাস্কুলোস্কেলিটাল থাকতে পারে, মাস্কুলোস্কেলিটাল কজেস। এর মধ্যে হচ্ছে ট্রমার জন্য হতে পারে, রিব ফ্র্যাকচার বা ইনজুরি প্রথমে একদম ইজি। তারপর হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, এর জন্য হতে পারে। ইন্টারকোস্টাল মাসেলের যদি কোনো প্যাথোলজি থাকে, লাইক এখানে কোনো ইনজুরি হলো, অথবা যদি টিএইচজি সিনড্রোম, যেটা হচ্ছে কোস্টোকন্ড্রাইটিস, মানে আমাদের যে কার্টিলেজগুলো রিবসে, সেই কার্টিলেজে যদি হয় সমস্যা, সো টিএইচজি সিনড্রোমে সমস্যা হতে পারে। আরেকটা হচ্ছে বর্নহোম সিনড্রোম বা বর্নহোম ডিজিজ। এটা ইন্টারেস্টিং, কক্সাকি ভাইরাসের ইনফেকশনের পর একটা মায়োসাইটিস ডেভেলপ করে। সেই মায়োসাইটিসটা পেরিফেরি অফ চেস্ট এই জায়গায় হতে পারে, অ্যাবডোমেনে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। সো এটা একটা পেরিফেরাল চেস্ট পেইনের কজ, বর্নহোম ডিজিজ। এটাকে এপিডেমিক মায়ালজিয়া বলে সম্ভবত, এপিডেমিক মায়ালজিয়া। সো দ্যাটস সামথিং টু কিপ ইন মাইন্ড। আর আরেকটা হতে পারে ইন্টারেস্টিং, এখানে ইঞ্জুরির কথা বলতেছে, রিব ইঞ্জুরি, ইন্ট্রাকোস্টাল মাসেল ইঞ্জুরি। আরেকটা ইঞ্জুরি হতে পারে হচ্ছে ভার্টিব্রাল ইঞ্জুরি। এখন ভার্টিব্রা থেকে, এটা যদি আমরা দুইটা ভার্টিব্রার কথা চিন্তা করি, এর দুই পাশ থেকে তো আসলে ইন্টারকোস্টাল নার্ভগুলা বের হয়। সো কোনো কারণে যদি এই ডিস্ক প্রোল্যাপস হয় বা কোনো কারণে ভার্টিব্রাগুলো ফ্র্যাকচার হয়েছে, তো ইজিলি এই নার্ভগুলোতে ড্যামেজ হতে পারে। এই নার্ভ ড্যামেজের জন্য হইতেছে সিভিয়ার পেইন হবে। সো এটাও একটা কজ অফ পেরিফেরাল চেস্ট পেইন। কারণ হচ্ছে সেন্ট্রালি যাবে না, কারণ এটা তো আমাদের ইন্টারকোস্টাল স্পেস বরাবর আর কি ট্রাভেল করবে, যেটা হচ্ছে আমাদের পেরিফেরিতে থাকতেছে, সেন্ট্রাল পেইনের জন্য এখানে থাকতেছে না। তো এটা মোটামুটি এই হচ্ছে মাস্কুলোস্কেলিটাল কজেস। মাঝে মাঝে এগুলো সেন্ট্রাল চেস্ট পেইনও করতে পারে, এটা ডেভিডসনে বলছে, বাট ইউজুয়ালি এটা আমরা পেরিফেরির মধ্যেই রাখতেছি। এরপরে হচ্ছে নিউরোলজিক্যাল যে কজগুলো আছে, এর মধ্যে হচ্ছে প্রোল্যাপস ডিস্ক আমরা বলে ফেলছি। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে হারপিস জোস্টার, এটাও তো বোঝাই যাইতেছে। এটা হচ্ছে ডার্মাটম বরাবর যে লেশন হয়, এটা যদি আমরা ডার্মাটম চিন্তা করি, ডার্মাটম বরাবর লেশন হইতেছে ইসের ভাইরাসটার জন্য, এখানে আর কি পেরিফেরাল চেস্ট পেইন দেখা যেতে পারে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল কজেস অফ চেস্ট পেইন। ফাইনাল আজকের টপিক হচ্ছে ডায়াগনোসিস ফ্লো চার্ট চেস্ট পেইনের জন্য। তো বেটার কনটেক্সটের জন্য দু একটা জিনিস একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে, এটা যদি আমরা একটা কার্ডিয়া মাসেল সেল মনে করি, এটার মধ্যে বিভিন্ন আইসো এনজাইম আছে। সো কোনো কারণে যদি নেক্রোসিস হয়, সেল মেমব্রেন রাপচার হবে, এই এনজাইমগুলো বের হয়ে আসবে। সো নর্মালি এই এনজাইমগুলি ব্লাডে পাওয়া যায় না, বাট যদি হঠাৎ করে দেখতেছে যে ব্লাডে এগুলো পাওয়া যেতেছে, ইটস ইন্ডিকেটিভ অফ মায়োকার্ডিয়াল সেল মেমব্রেন ড্যামেজ, অর্থাৎ মায়োকার্ডিয়াল নেক্রোসিস শুরু হয়েছে। সো এটা হচ্ছে এমআইয়ের জন্য একটা ডায়াগনস্টিক ফ্যাক্টর। এই এনজাইমগুলির মধ্যে মোস্ট কমন হচ্ছে ট্রোপোনিন আই, মোস্ট ডিফাইনেটিভ। এছাড়া আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, এটা হচ্ছে এই যদি আমাদের একটা কার্ডিয়াক হয়, চেম্বার হয়, এখন যদি জাস্ট এখানে সাব এন্ডোথেলিয়াল এরিয়াতে হলো, ইনফ্রাকশন হলো, তখন হচ্ছে আমরা ইসিজিতে একটা জিনিস পাবো, এসটি সেগমেন্ট, যেটা একটু যদি আমরা পিকিউআরএস বলি, এই হচ্ছে আমাদের পি কিউআরএস, এ হচ্ছে টি। তো এই যে এস এবং টি, এই সেগমেন্টটা, এটা হচ্ছে ডিপ্রেসড পাবো যদি হচ্ছে এখন সাব এন্ডোথেলিয়ালি হয়, ইনফ্রাকশন হয়। আর যদি দেখা যায় ট্রান্সমিউরাল হইতেছে, সেই ক্ষেত্রে আবার আমরা এরকম এসটি সেগমেন্টটা এলিভেটেড পাবো, সেটাকে বলে এসটি এলিভেটেড এমআই। তো এনস্টেমি এনস্টেমির ডিফারেন্সটা তো বুঝতে পারতেছি যে স্টেমিটা বেশি খারাপ, আর এনস্টেমি যেটা নন এসটি এলিভেটেড এমআই, এটা রিলেটিভলি বেটার, কারণ এখনও পুরা চেম্বারটা লস্ট হয়ে যায় না। তো এইগুলো মাথায় রেখে আমরা এখন শুরু করি।
তো চেস্ট পেইনটা কোন বয়সের পেশেন্টের হইতেছে, কোথায় হইতেছে, এটা আমরা ফার্স্টে দেখি। সো ইয়াং পেশেন্ট পেরিফেরাল চেস্ট পেইন, এটা নন কার্ডিয়াকের চেয়ে মানে কার্ডিয়াকের চেয়ে আমরা নন কার্ডিয়াকের দিকেই বেশি চিন্তা করি। লাইক নিউমোথোরাক্স একটা মানে অ্যাকিউট অনসেট, এরকম ইয়াং পেশেন্টে পেরিফেরাল হয়েছে, চেস্ট পেইন হয়েছে, এটা নিউমোথোরাক্সে প্রথমে চিন্তা করব। আর যদি হচ্ছে ওল্ড পেশেন্টের ক্ষেত্রে চিন্তা করবো, যারা অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করার বহু টাইম হয়েছে, সে 40 to 50 ইয়ার্স ওল্ড, তো তার ক্ষেত্রে আবার সেন্ট্রাল চেস্ট পেইন হয়েছে। সো আমরা একটা কার্ডিয়াক বিবেচনা করবো। কারণ কার্ডিয়াক বিবেচনা করার পর আমাদের মাথায় 3টা ডিডি আসবে মেজর আর কি, ইন লাইট অফ ইসকেমিক হার্ট ডিজিজ। একটা হচ্ছে এনজাইনা, আরেকটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম, যার মধ্যে আছে হচ্ছে আনস্টেবল এনজাইনা, আচ্ছা স্টেবল এনজাইনা বলা উচিত, আনস্টেবল এনজাইনা। তারপর হচ্ছে এমআইয়ের মধ্যে স্টেমি, আর হচ্ছে এনস্টেমি। এখন আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্টে চলে আসছি। এইটা যে পেইনটা, এটা কি মানে শর্ট ডিউরেশনের, মানে 20 মিনিটের কম, এবং এটা কি রেস্ট এবং নাইট্রেট দিয়ে রিলিভড? যদি ইয়েস হয় তাহলে হচ্ছে এটা স্টেবল এনজাইনা, স্টেবল পজিশনে আছে। আর যদি না হয়, যদি দেখা যায় যে 20 মিনিটসের বেশি পেইন এবং হচ্ছে রেস্টে কাজ হইতেছে না, নাইট্রেটে কাজ হইতেছে না, তখন হচ্ছে আমাদের এই অ্যাকিউট করোনারি সিনড্রোমে চলে আসবো। অ্যাকিউট করোনারি সিনড্রোমে এই 3টা ডিডি। এখন এই 3টা ডিডি কীভাবে আমরা ডিফারেন্সিয়েট করবো? আনস্টেবল এনজাইনা, এখানে কিন্তু এখনও এনজাইনাতে আছে। সো এখানে আমাদের এই যে ট্রোপোনিন আই লেভেলসটা, এটা ইনক্রিজড হবে না। সো নর্মাল ট্রোপোনিন আই কোনো কথাবার্তা ছাড়া এটা হচ্ছে আনস্টেবল এনজাইনা। যদি দেখা যায় ট্রোপোনিন আই ইনক্রিজড, রেজড, তখন হচ্ছে আমরা ইসিজিতে যাব। ইসিজিতে গিয়ে আমরা যদি দেখি এসটি এলিভেশন পাওয়া গেছে, সাথে যদি টি ইনভার্সন থাকে, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ থাকে, এগুলো হচ্ছে আরও সাপোর্টিং ডায়াগনোসিস, সেক্ষেত্রে আমরা স্টেমি, STEMI পাবো, মানে হচ্ছে ST এলিভেটেড এমআই। যদি ST এলিভেটেড না থাকে, নন STEMI। তো এই হচ্ছে আমাদের ডায়াগনোসিসের ফ্লো চার্ট। অ্যান্ড আজকে আমরা এই পর্যন্ত আর কি রাখি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।